সূচনার সঙ্গে হামিদা এলো। চোখের সামনে যা সব ঘটনা দেখলো, এরপর আর নিশ্চিন্তে মেয়েকে শেখ বাড়িতে পাঠাতে পারল না। কান্নাকাটি করে মাহের সূচনা বুঝিয়ে চলে এলো মেয়ের শ্বশুর বাড়ি। এতে অবশ্য রুদ্রের মাথা ব্যথা হলো না। 100 জন এলেও তার ব্যথা থাকবে না। সে শাশুড়ি বউ বোন নিয়ে নিজের বাড়িতে নিশ্চিন্তে ফিরল। ভেতর ঘর থেকে রিনা ঘাবড়ে গেল ওদের উপস্থিতি দেখে। তড়ির দরজা আটকে দিয়ে বিছানায় শুয়ে পড়ল সে উদ্বিগ্ন চিত্তে। সূচনা বার দুয়েক ডাকলো ছোট কাকিকে। সারা না পেয়ে ঘুমিয়ে গেছে ভেবে দাদির রুমে দুবার টোকা দিল। হামিদা তখনও হৈমিকে জড়িয়ে ধরে সোফায় বসে। রুদ্র গম্ভীর মুখখানা নিয়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। অনুমান করা যায় আজ আর এই দরজা খোলা হবে না। হঠাৎ রাত দুপুরে সূচনাকে দেখে দাদির বেশ ফরকালো। হৈমি আর হৈমির মাকে দেখে বিচলিত ভঙ্গিতে এগিয়ে এলো। সূচনা সংক্ষিপ্ত করে দাদিকে খুলে বলল সব। মুহূর্তেই ভয়ে বৃদ্ধার শরীর কেঁপে উঠল। ইদানিং হাঁটাচলা বেশ সমস্যা হচ্ছিল তার, তাই লাঠিতে ভর করেই হাঁটে। সূচনার কথা শুনে ঠক ঠক শব্দে লাঠির সাহায্যে পা এগিয়ে নিল হৈমির সামনে। বুঝে এসে ঝুঁকে এসে ভীত চোখে তাকিয়ে বলল, সব বুঝলাম, কিন্তু তোর মাথায় এই কুবুদ্ধি আসলো কিভাবে? নিজ বুদ্ধিতে তুই এত দূর আগাইছোস? হৈমির চোখ মুখ বিবর্ণা হলেও ভয়ের লেশ মাত্র নেই। ঘণ্টাখানেক আগে ভয়হীন এই মুখটা তীব্র ভয়ে বিধ্বস্ত ছিল, অথচ এখন কি ভীষণ শান্ত। ভয়হীন এই শান্তভাবে কিঞ্চিত দুশ্চিন্তায় পড়ল সূচনা। রান্নাঘরে গিয়ে লেবুর শরবত বানিয়ে আনলো 2 গ্লাস। দাদি একের পর এক প্রশ্ন করলেও হৈমির কোনো উত্তর দিল না। সে চুপ করে মায়ের কাঁধে মাথা রেখে বসে রইল। শ্বাস ফেলল ঘন ঘন। হামিদা আচমকা ডুকরে উঠে রুদ্রর আচরণের কথা দাদিকে জানালো। সব শুনে দাদি কি বলবে বুঝে উঠতে পারল না। শেষে সান্ত্বনার বাণী দিয়ে বলল, রুদ্র যা করেছে খুব অন্যায় করেছে, কিন্তু হোমিও সঠিক কিছু করেনি। রুদ্র যে ধরনের ছেলে, এমন ঘটনা শুনে এই তারস্বর অস্বাভাবিক কিছুই না। হামিদা এই অনাচার মানতে পারল না। অভিযোগের সুরে বলল, আপনার নাতি তো জেনে বুঝে ওকে বিয়ে করেছে। ওর মাথায় যে বুদ্ধিশুদ্ধি কম, এই কথা সে ভালো করেই জানে। আহা, রাগ করো কেন? পুরুষ মানুষ, রাগের মাথায় ওইসব কি হুঁশ থাকে? তাই বলে আমার মেয়েটাকে এভাবে মারবে? এখন কি সেই যুগ আছে? ওর একটু ভুল আছে বলে এখনো চুপ করে আছি, নয়তো আপনার নাতিকে আমি ছেড়ে কথা বলতাম না। তাকে বলে দেবে যে আমরা তার কাছে মেয়ে দিইনি। আমার সহজ সরল মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছে আপনার নাতি, না জানি কোন উদ্দেশ্যে। যা সব দেখছি বুঝছি, এতে তো আমার মাথায় ধরছে না কিছুই। দাদির কিঞ্চিত বিরোধিতা করে বলল, এইসব ভাবে ভুলিয়ে ভালিয়ে বলল, সেই যে শিশু বাচ্চাকে বিয়ে করেছে। যে বয়সে হোমিওর বিয়ে হলো, ওই বয়সে আমি এক বাচ্চার মা ছিলাম। বাকি কথা বলতে পারল না দাদিন। আরো একবার কলহ বাজবার ভয়ে সূচনা থামিয়ে দিয়ে বলল, দাদিন, তুমি ভাইয়ার দিকে টেনে কথা বলো না। তুমি হয়তো জানো না, ভাইয়া হৈমিকে বিয়ের সময় শর্ত দিয়েছিল কোনো দিন বাচ্চা না নেবার। হৈমির ভাইয়াকে ভালোবেসে এই শর্ত মেনে নিয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্টলি বাচ্চা এসে গেছে। ভাইয়াকে ও কতটা ভয় পায় ভাবো। শুধু ভয় কেন, কতটা ভালোবাসে একবার চিন্তা করো। ভয় আর ভালোবাসা থেকে ওর ছোট্ট মাথায় এই চিন্তা এসেছে। কিন্তু আমি ভাবছি, ও এত বড় পদক্ষেপ একা একা নিল কিভাবে? কারো সাহায্য নিয়েছে নিশ্চয়ই। এ পর্যন্ত বলে হৈমির দিকে তাকালো সূচনা। শাশুড়িকে শরবত দিলে সে সেটা খেলো না, টি টেবিলে রেখে দিল। হৈমিকে শরবত দিয়ে বলল, এটা খেয়ে নাও, তারপর সত্যি করে বলো তো, কার সহায়তা নিয়েছো তুমি? শরবতটি হাতে নিল না হৈমি। সূচনার দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। দোতলার একপাশে কান খাড়া করে দাঁড়িয়ে সমস্ত কথাই শুনল রুদ্র। সূচনার
প্রতিটি কথাই তার কর্ণকুহরে তীক্ষ্ণতার সঙ্গে প্রবেশ করলো। সূক্ষ্ম নজরে তাকিয়ে রইল হৈমির দিকে। হৈমি সূচনার প্রশ্নটিতে সম্পূর্ণ অগ্রাহ্য করল, মাথা ধরে বলল, আমি ঘুমাবো আম্মু। দাদিন বুঝলো শরীর খারাপ লাগছে তার। সূচনা ধাতস্থ হলো, আরো একটি চিন্তায় পড়ল সে। রুদ্র তো ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, হৈমি শুবে কথায়। এ চিন্তায় মাথা আসার দোতলার তাকাতে চমকে উঠল রুদ্র, থম মেরে তার দিকেই তাকিয়ে। সূচনা ঢোক গিলে হৈমিকে বলল, আমার ঘরে গিয়ে ঘুমাও আজ। ভাইয়া তো রেগে আছে, রাগ কমলে ও ঘরে যেও। সূচনাকে সমর্থন করে হৈমিকে নিয়ে সূচনার ঘরে গেল হামিদা। মা মেয়ে একসঙ্গে শুয়ে পড়ল। হৈমি মায়ের সঙ্গে একটিও কথা বলল না, নিঃশব্দে চোখ বুঝল। মস্তিষ্কে মাথাচাড়া দিয়ে উঠল তখনকার ঘটনাগুলো, রুদ্রর বলা প্রতিটা বিষাক্ত কথাগুলো। দিশেহারা বুকটায় চিনচিন করে উঠল। কেবল একটাই প্রশ্ন, ভালোবাসো কোথায়? রাত পেরিয়ে সকাল হলো। ঘুম ভাঙতেই পাশে মাকে বসা পেল হৈমি। শুষ্ক মুখটা মলিন হাসল সে, আচমকা বলল, খেয়ে দিয়ে বাড়ি চলে যাও আম্মু। ভাবি এখানে, ভাইয়া একা একা কষ্ট হয়ে যাবে। কি চলে যাব মানে? তোকে একা রেখে চলে যাব আমি? অসম্ভব। ওই গুন্ডাটাকে এক বিন্দু ভরসা আমি করি না। এখন বুঝেছিস তো কেন আমি চাইনি ওর সঙ্গে তোর বিয়ে হোক? তুই নিজের পায়ে নিজে কেন কুড়াল মারলি মা? তোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। স্বামী সুখ নেই, উম্মা স্বামী, এরপরও অল্প বয়সে গর্ভবতী হলি। চিন্তায় আমার প্রেশার বাড়ছে। চিন্তা করো না আম্মু, আমার কিছু হবে না। রুদ্র কি বলেছে শুনিসনি? শুনেছি। চটপটে উত্তর হৈমির। হামিদা সন্দিহান চোখে মেয়ের দিকে তাকায়, বলল, এত কিছু হয়ে গেল তবু মেয়ে সিরিয়াস হলি না? কত বড় ধকলটা গেল কাল, এখনো গলায় লাল দাগ স্পষ্ট। মেরে ফেলতো তোকে। তাচ্ছিল্য করে হাসল হৈমি। এটা হাসির, এই হাসিটা কোনো সহজ সরল বাচ্চা মেয়েদের বোধহয় দেয়া সম্ভব না। হামিদা ঘাবড়ে গেল। তার মেয়েটা অতি দুঃখে পাগল হয়ে গেল নাকি? সহসা ফুপিয়ে কেঁদে উঠল সে। হৈমি বিচলিত হয়ে মাকে জড়িয়ে ধরল, ভরসা দিয়ে বলল, আমার কিছু হবে না আম্মু, তুমি প্লিজ বাড়ি ফিরে যাও। তোকে এ বাড়িতে একা ফেলে যাব না আমি। তুই কেন চলে যেতে বলছিস? জেদি স্বর হামিদার। হৈমির সহজ বাক্য। একা কোথায়, ভাবি আছে তো। হামিদার মন সায় দিল না। এক প্রকার জোর করেই দুপুরের পর হামিদাকে বাড়িতে পাঠিয়ে দিল হৈমি। মা চলে যাওয়ার যেন স্বস্তি মিলল তার। সে বুঝে গেছে তার জীবনটা জটিলতায় ঘিরে গেছে। তার অসহায় মা এই জটিলতার মধ্যে পড়ুক তা সে কোনোভাবেই চায় না। ভুল যখন সে করেছে শুধরাবে সে নিজেই। ভুল, হ্যাঁ ভুল। রুদ্রকে অন্ধের মতো ভালোবেসে নিজের মাতৃত্বের ত্যাগের সিদ্ধান্তটি মারাত্মক ভুল ছিল। পুরো বেলা কেটে গেল, রুদ্রের মুখোমুখি হতে হয়নি। রাতে ডিনারের সময় মুখোমুখি হলো। সে রুদ্রের দিকে তাকালো বারং কয়েক, রুদ্র তাকালো না একবারও। সকলের মধ্যে নীরবে খেয়ে দিয়ে চলে গেল রুমে। খাওয়ার সময় হঠাৎ দাদিন বলল, তোর মাথা কুবুদ্ধিখানা কে ঢোকাইছিল বলবি না তো? সহসা হৈমির চোখ চলে গেল রিনার দিকে। সে সামান্য দূরে দাঁড়িয়েছিল, চোখের ইশারায় করলো যেন কোনো মতেই তার নাম না নেই। হৈমি দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে দোষী ছোট কাকি নয়, দোষী সে নিজেই। আর এই দোষের উৎসাহ দাতা একমাত্র রুদ্র। গতকালে সেই মুহূর্ত সে এখনো ভুলতে পারেনি। রুদ্রের ভিন্ন ভিন্ন রূপ দেখতে দেখতে এবার সে বড্ড ক্লান্ত। যার জন্য সে সব ত্যাগ করলো, কাল সেই চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল সে কত বড় ভুল করেছে। এরপর আর কিছু বলবার বা করার থাকে? হাসি পায় না নিজের প্রতি? পায় তো, এই তো তার পাচ্ছে, খুব হাসি পাচ্ছে। প্রাণ খুলে কখনো হাসতে পারবে একটু?
খেয়ে দিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসেছে মাত্র, অমনি গা গুলিয়ে উঠল। মুখ চেপে ধরে রান্নাঘরের দিকে ছুটতে গিয়ে মাঝপথেই গল গল করে বমি করে দিল। রুদ্র তখন সিঁড়ির মাঝ অবধি গিয়ে থমকে দাঁড়িয়েছে। ঘাড় বাঁকিয়ে হৈমির দিকে তাকাতেই দেখল সূচনা ছুটে এসে ধরেছে ওকে। বুক চিরে হাফ নিঃশ্বাস বেরিয়ে এলো। বাকি সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল ঝড়ের গতিতে। বেডরুমে গিয়ে ফোন করলো বান্ধবী সুবর্ণাকে, জেনে নিল প্রেগনেন্সিতে কোথায় কোন ডক্টর দেখালে ভালো হবে, বমি বন্ধ হওয়ার জন্য কোনো ওষুধ খাওয়াবে, ইত্যাদি ইত্যাদি। সুবর্ণা গতকাল রাতেই জেনেছে রুদ্রের বউ প্রেগনেন্ট। মাঝরাতে রুদ্রেই জানিয়েছে। শুনে এক প্রকার ধাক্কাই খেয়েছে সে। আচমকা জিজ্ঞেস করে ফেলেছে। গম্ভীর কণ্ঠে রুদ্র উত্তর দিয়েছে। বান্ধবীর থেকে সব খোঁজ খবর নিয়ে সূচনাকে মেসেজ করলো সে। আগামীকাল হৈমিকে ডক্টর দেখাবে। আগামীকাল হৈমিকে ডক্টর দেখাতে নিয়ে যেতে আদেশ করলো। সূচনা সম্মতি দিয়ে বলল যাবে। পরের দিন সকালবেলা যখন সূচনা হৈমিকে রেডি হতে বলল, প্রায় 1.5 ঘন্টা সময় নিয়ে রেডি হলো সে। অদ্ভুত ব্যাপার হলো, হৈমি আজ শাড়ি পরেছে, মোটামুটি সুন্দর রূপে সাজিয়েছে নিজেকে। সূচনা হকচকিয়ে গেল। হৈমির ভাবগতি ভালো ঠেকছে না তার কাছে। তবে বুঝতে পারল সে ওর মাথায় ভয়ানক কিছু চলছে, কিন্তু সেই কিছুটা কি ধরতে পারছে না। নিজেকে সম্পূর্ণ তৈরি করে নেয়ার পর রুম থেকে বেরোনোর সময় হঠাৎ সূচনা বলল, হৈমি। থমকে দাঁড়ালো সে। প্রশ্ন সূচকে তাকালো সূচনার দিকে। সূচনা বলল, ভাইয়া সেদিন যাই বলুক মন থেকে বলেনি, রাগের মাথায় বলেছে। তুমি তো ভাইয়াকে চেনো, নতুন করে কি বলবো আর। আমি আসলে বুঝতে পারছি না কিছু, শুধু এটুকু বলতে পারি যা করেছে মন থেকে নয়। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে বরাবরই ব্যর্থ ভাইয়া। হৈমি আচমকা থামিয়ে দিল সূচনাকে। বলল, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো ভাবি। সূচনা চুপসে গেল। ধীর পায়ে বেরিয়ে গেল হৈমির পিছু পিছু। বাড়ির মেইন দরজার সামনে এসে সহসা হৈমি বলল, কে কে যাচ্ছি? সূচনা বলল, তুমি আর আমি। অবাক হলো হৈমি। সহসা বাচ্চাদের মতো করে বলল, তোমার ভাই কোথায়? সূচনা ঢোক গিলে বলল, নিজের ঘরে। চোখ মুখ কুচকে ফেলল হৈমি। এক প্রকার চিৎকার করে বলল, আমাকে হসপিটালে নিয়ে যাওয়া কি তোমার দায়? যার বাচ্চা সে কোথায়? অন্যের বাচ্চাকে নিজের পেটে বহন করব আমি, আর সে ঘরে বসে আরামায়েশ করবে? অন্যের বউকে কামলা খাটাবে? তা তো হবে না। হৈমির চিৎকার শুনে সবাই যার যার ঘর থেকে বেরিয়ে এলো। রুদ্র বের হলো দ্বিতীয় চিৎকার শুনে। আমার পেটে যার বাচ্চা আছে তাকে ছাড়া হাসপাতালে যাব না আমি। হকচকিয়ে গেল উপস্থিত প্রতিটি সদস্য। সূচনা কিঞ্চিত লজ্জায় সীমাহীন ভয়ে জর্জরিত হলো। রুদ্রর গম্ভীর চোয়ালদয় পাথরের মতো শক্ত হয়ে উঠল। তার পরনে ছিল কালো কাবলি। রুমে ঢুকে শুধু উস্কো খুস্কো চুলগুলো পেছনে ছুটি করে নিল। মোবাইল ওয়ালেট নিয়ে দ্রুত পায়ে নেমে এলো নিচে। সকলের দিকে কঠিন দৃষ্টি ছুড়ে দৃঢ় পায়ে হৈমি আর সূচনাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। ভরাট স্বরে সূচনাকে বলল। দীর্ঘশ্বাস ছাড়ল হৈমি। সকলের দিকে তাকিয়ে সকলকে অবাক করে দিয়ে দাঁত কেলিয়ে হাসল। তারপর সূচনার পিছু পিছু বেরিয়ে গেল। সকলকে হতভম্ব রুদ্র নয়, হৈমির আচরণে। এই মেয়ের মাথায় চলছেটা কি? গাড়ির পেছন সিটে সূচনা হৈমি বসল। রুদ্র গাড়ি স্টার্ট করতেই সূচনা হৈমির দিকে চেপে বসে বলল, হৈমি, তুমি হঠাৎ এমন করছো কেন? কেমন করছি? উচ্চস্বরে করা হৈমির প্রশ্নটিতে গলা শুকিয়ে গেল সূচনার। চাপা স্বরে বলল, আরে আস্তে, ভাইয়া আছে তো। তো কি হয়েছে, আবার মারবে? প্রশ্নটা করে রুদ্রের দিকে তাকালো হৈমি। রুদ্রের দৃষ্টিও লুকিং গ্লাসে স্পষ্ট হয়ে থাকা হৈমির মুখটায়। হৈমি তীক্ষ্ণ চোখে তাকালেও রুদ্র ভ্রুজোড়া কুঁচকে গেল। স্টিয়ারিংয়ে
থাকা হাত দুটো চঞ্চল হলো, গাড়ির স্পিড বাড়ল দ্বিগুণ। রুদ্রের মস্তিষ্কে আচমকা প্রশ্ন ঘুরপাক খেল। রুদ্রের মনের কথাগুলো কিভাবে যেন বুঝে গেল হৈমি। সবার মুখে চলতে থাকা বুদ্ধিহীন মেয়েটার বুদ্ধি বোধহয় খুলল। সে আচমকা সূচনাকে বলল বেশ উচ্চ স্বরে, ভাবি জিজ্ঞেস করলে না তো আমি এত সেজেছি কেন? সূচনা হৈমির বাহু চেপে ধরল, শাসানি সুরে বলল। হৈমি কেন এমন করছো? হৈমি শব্দ করে হেসে উঠল, অট্ট হাসি। রুদ্রর হাতছোড়া কেঁপে উঠল সে হাসির শব্দ শুনে। সূচনার বুকে কাঁপন ধরল। হৈমি রয়ে শয়ে বলল, পরের উপকার তো অনেক করলাম, ভবিষ্যতেও করব। ভাবছি পাশাপাশি নিজেরও একটা উপকার করি। কি উপকার করব? নিজের শুনবে? সূচনা কাঁদো কাঁদো হয়ে ভাইয়ের কঠিন মুখটা দেখে নিল। হৈমির দিকে অসহায় চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো, অর্থাৎ সে শুনবে না। হৈমি খিলখিল করে হাসতে লাগলো। হাসতে হাসতে পেট ব্যথা লাগলো তার। আহ! সূচনা শব্দ করে রুদ্রের দিকে তাকালো। ড্রাইভিংয়ে মনোযোগচ্যুত হয়েও হলো না রুদ্রর। তড়িৎ সামলে নিল নিজেকে। ডক্টর দেখিয়ে একরাশ দুশ্চিন্তা মাথায় নিয়ে বাড়ি ফিরল রুদ্র। সূচনা অথচ দুশ্চিন্তার মূলে থাকা মানুষটি নিশ্চিন্তে গিয়ে সোফায় বসল। গুনগুন করে গাইল গান, আঁচল নাড়াতে শুরু করলো অবিরত। ঠোঁট টিপে হাসছেও সে। তার হাসির কারণটি হচ্ছে সে যে গাইনিকে দেখিয়েছে, তিনি তাকে দেখে জিজ্ঞেস করেছে, প্রেগনেন্ট? হৈমি লাজুক হেসে মাথা নেড়েছে। ডক্টর তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলেছে, টাঙ্গাইল জেলায় অল্প বয়সী বিবাহিত মেয়ে বাচ্চার অভাব নেই। এই ছোট ছোট শিশুরা নাকি আরেক শিশুর জন্ম দেবে। রুদ্ধশ্বাস ছাড়ল ডক্টর মহিলা। পিট পিট করে তাকিয়ে হৈমিকে জিজ্ঞেস করে বসল, কেন অন্য জেলায় বুঝি আমার বয়সী মেয়েদের বিয়ে হয় না? হৈমির প্রশ্নটি পছন্দ হলো না তার। বাড়তি কথা বলতে আগ্রহ পেল না বোধহয়। ক্ষীণস্বরে শুধু জবাব দিল, এবছর গড়ে এ জেলাতেই এই সংখ্যা বেশি। ডক্টরের মুখ, কথা বলার ভঙ্গি মনে করে পেট চেপে হাসি পাচ্ছে হৈমি। সে তার সমস্যাগুলো নিয়ে মোটেও বিচলিত নয়। বাচ্চা হওয়ার সময় যদি সে মরে যায় মরবে, শুধু বাচ্চাটা বাঁচলেই হলো। এরপর মরে ভূত হয়ে রুদ্র কেবল সুখে জীবন কাটায় দেখবে। হাসি যেন ধরল না তার মুখে। লম্বা শ্বাস টেনে বিড়বিড় করে, মরে গেলে তো এমনিতেই সব চুকে যাবে, যদি না মরি কিভাবে সব চুকাবো? ওই নিষ্ঠুরটাকে কিভাবে শাস্তি দেব? ওকে যে আমি খুব ভালোবাসি। রক্তে হিমোগ্লোবিন কম হৈমির। বর্তমানে গর্ভবতী নারীদের এই সমস্যাটার প্রকট হয়ে দাঁড়িয়েছে। তাই মেডিসিন লিখে কোন কোন খাবার এমতাবস্থায় প্রয়োজন সেসব বিষয় আলোচনা করা হয়েছে। রুদ্রকে বারবার করে বলে দেয়া হয়েছে এখন থেকে যেন হৈমির প্রতি যত্ন নেওয়া হয়, নয়তো ডেলিভারির সময় বিভিন্ন সমস্যা পড়তে হবে। সূচনা হৈমির প্রেসক্রিপশন, রক্ত পরীক্ষা, রিপোর্ট চেক করতে করতে হৈমির পাশে এসে বসল। রুদ্র গম্ভীর মুখে তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা হৈমির দিকে তাকিয়ে রইল কয়েক পলক। ওই হাসিখুশি মুখটা বড্ড অশান্তি দিচ্ছে তাকে। চিন্তায় চিন্তায় বাক রুদ্ধশ্বাস ছাড়ল আচমকা। আশপাশে তাকিয়ে কাউকে না পেয়ে নিজের চলে গেল ডাইনিংয়ে। এক গ্লাস পানি পান করে সূচনাকে ডাকলো হাঁক ছেড়ে। হাতে থাকা কাগজপত্র পাশে রেখে সূচনা ছুটে গেল ভাইয়ের কাছে। রুদ্র তাকে জিজ্ঞেস করলো, পানি খাবি? না, ঠিক আছে। তাহলে এটা ওকে গিয়ে দিবি। পিপাসা না লাগলেও খেতে বলবি। কথা না শুনলে ধমক দিবি। এরপরও কাজ না হলে আমাকে ডাকবি। ঢোক গেল সূচনা। ভাইয়ের দিকে তাকালো গভীরভাবে। হাত বাড়িয়ে পানির গ্লাস নিল সন্তর্পণে। কয়েকটি ভারী কি কথা শুনিয়ে দিল এক নাগারে। এটা ঠিক নয় ভাইয়া, তুমি যা করছো একদম ঠিক নয়। তোমার এই আচরণটা সত্যি ওর জন্য প্রাপ্য নয়। তুমি ভুল করছো। রুদ্রের দৃষ্টি কঠিন হতে শুরু করলো। চোয়ালদয়
ভারী কি। সূচনা নিজের অবস্থায় অবিচল থেকে বলল, তোমার আসল ভুল কি জানো? তুমি হৈমিকে ভালোবেসেও সেটা প্রকাশ করতে পারো না, অথচ ওর প্রতি কতটা চটে গেছো সেটা ঠিকই প্রকাশ করে দাও। একটা শিশু বাচ্চাকে যদি সব সময় মা বাবা শাসনে রাখে, ওই বাচ্চাটা কি বাবা মায়ের ভালোবাসা টের পাবে? পাবে না। ভালোবাসা কখনো টের পাবে জানো? ভালোবাসা কখন টের পাবে জানো? যখন একবার শাসন করে দ্বিতীয়বার ভালোবেসে কাছে টেনে নেবে, কোনটা ভুল কোনটা সঠিক বুঝিয়ে দেবে। তাছাড়া হৈমি যা করেছে এখানে আমি কোনো ভুল দেখছি না, কারণ ও যা করেছে স্বামীকে ভালোবেসে হারানোর ভয়ে করেছে। একটা মেয়ে তার স্বামীকে কতটা ভালোবাসে তুমি জানো না ভাইয়া? সেই ভালোবাসার গভীরতা জানতে হলে তোমাকে আগে বুঝতে হবে তাদের করা ত্যাগগুলোর কথা। আমাকেই দেখো না, মাহেরের জন্য আমি তোমাদের ছেড়ে ওর কাছে থাকি। কেন থাকি? দায়িত্ব আর ভালোবাসা থেকেই তো থাকি, তাই না? আমার ত্যাগটা দেখে তোমার হৈমির ত্যাগটা বোঝা উচিত, ওর বেলায় আরও বেশি বোঝা উচিত, কারণ আমার বিয়েটা পারিবারিক হলেও তোমাদের পারিবারিক বিয়ে ছিল না। নিজের কথাগুলো শেষ টেনে চলে যাচ্ছিল সূচনা। সহসা ঘাড় ফিরিয়েই ভাইয়ের স্থবির মুখটায় তাকালো, দম ছেড়ে পুনরায় বলল, একটা প্রশ্ন করি ভাইয়া, উত্তরটা পরে দিলেও চলবে। ধরো আজ থেকে 7-8 মাস পর হৈমির ডেলিভারির সময় আল্লাহ না করুক তোমাকে একজনকে বেছে নিতে বলা হলো, যে কোনো একজনের প্রাণ সংশয় থাকলো, কি করবে তুমি? কাকে বেছে নেবে? এই উত্তরটা মিলিয়ে তারপর হৈমির অপরাধটা বিবেচনা করবে। আর হ্যাঁ, যদি ওর অপরাধের ভারটা এতে কমে, প্লিজ তুমি অন্তত ওর কাছে ক্ষমা চেয়ে নিও, কারণ একটা মেয়ে হিসেবে ওর জায়গায় নিজেকে রাখতে আমার খুব কষ্ট হচ্ছে, মেনে নিতে পারছি না। হৈমি সত্যি খুব বোকা ভাইয়া, আমারও মনে হচ্ছে ওর সহজ সরলতার জন্যই কপালে আজ এই দুঃখটা হলো। আর এক মুহূর্ত দাঁড়ানো না সূচনা। বোনের প্রতিটি কথায় বুকে গিয়ে বিঁধল রুদ্রের। দম আটকে গেল নিমিষেই। কর্ণে বারবার প্রতিধ্বনি হলো সূচনার বক্তব্য, সেই সঙ্গে মস্তিষ্কে চাপ পড়ল এটা ভেবে, যদি সত্যি কখনো অমন সিচুয়েশন আসে সে কি করবে। দুহাতে আচমকা কান দুটো চেপে ধরল সে। ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল, না, এমন দিন কখনো আসবে না, কিন্তু যদি আসে। এ প্রশ্নে ভয়ে মুষড়ে পড়ল যেন। থমথমে মুখ নিয়ে বেরিয়ে এসে হৈমির দিকে তাকালো এক পলক, এরপর ঝড়ের গতিতে সিঁড়িমুখী হয়ে চলে গেল নিজের ঘরে। রুদ্ধ দ্বারে পড়ে রইল ঘন্টার পর ঘন্টা। হঠাৎ করে রুদ্রের এমন অবস্থা দেখে ভয় পেল সকলেই। মনে মনে হৈমিও কম চিন্তায় পড়ল না। শেষে সূচনাকে অনুরোধ করে বলল, ভাবি তুমি গিয়ে ওনাকে দরজা খুলতে বলো, ওনার সমস্যার কথা তো তুমি জানো, যদি বিপদ ঘটে যায়। হৈমির মুখে এ কথা শুনে সূচনাও চিন্তায় পড়ল। হৈমির মাথায় হাত রেখে বলল, তোমার মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার হৈমি। ভাইয়া এই সৌভাগ্যকে পায়ে ঠেলে ঠিক করছে না। হৈমি মাথা নত করে ফেলল। তার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সূচনা আর দেরি না করে চলে গেল রুদ্রকে ডাকতে। কিন্তু আর বেশিক্ষণ সবাইকে দুশ্চিন্তায় থাকতে হলো না। রুদ্র দরজা খুলে দিয়েছে। দুপুর গড়িয়ে বিকেল প্রায়। সূচনা ভাইকে খাওয়ার জন্য জোর করলো, কিন্তু সে সাফ জানিয়ে দিল খাবে না। সূচনা বিচলিত হলো। রুদ্র তাকে শান্ত করতে বলল, খিদে নেই, বেরোবো একটু, টেনশন নিস না, আমি ঠিক আছি। রাত প্রায় 2টো ছুঁই ছুঁই। আজ রাতেও হৈমি সূচনার সঙ্গেই ঘুমিয়েছে। রুদ্র একা। দুপুরের পর থেকে সূচনার কথাগুলো মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছিল রুদ্রের। দুশ্চিন্তা কোনোভাবেই পিছু ছাড়ছিল না। রাতে খেয়ে দিয়ে শুয়েছে, অমনি তলিয়ে গেল গভীর ঘুমে। ঘুম ভেঙে প্রকট এক দুঃস্বপ্ন দেখে, যে বিষয়টা নিয়ে চিন্তায় চিন্তায় ব্লাড প্রেশার বাড়ছিল, ঠিক সে
বিষয়টাই স্বপ্ন এসে ধরা দিল আচমকা। ভীষণ ঝকঝকে চকচকে ভাব। আসলে আমরা মানুষরা খুবই অদ্ভুত প্রকৃতির। কেউ সঠিক পথে চলতে গিয়ে ব্যর্থ হয়ে ভুল পথ বেছে নেই, কেউ ভুল পথ চলতে এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে সঠিক পথের সন্ধান মনে কোনো প্রবৃত্তিও জাগে না। আমাদের মনে রাখা উচিত, ভুলে তরে জীবন সঁপে দেয়া মানব জীবনের কর্তব্য নয়। ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিকটা গ্রহণ করাই মানব জীবনের প্রকৃত কর্তব্য। হসপিটালের করিডোরে একটি চুক্তিপত্র হাতে বসে আছে রুদ্র। তার সামনে দাঁড়িয়ে হামিদা বেগম, মাহের, সূচনা। তিনজনের দৃষ্টি অশ্রুসিক্ত। সূচনা থপ করে তার সামনে বসে পড়ল, হাত জোর করে মিনতি করল। প্লিজ ভাইয়া, তুমি সই করো না। হৈমি বেঁচে থাকলে তোমরা আবার সন্তান নিতে পারবে। ও চলে গেলে ওকে কিন্তু আর ফিরে পাবে না। মাহের সূচনার দিকে কটমট চোখে তাকালো, কর্কশ গলায় বলল। মাহেরের উক্ত কথা শুনে সূচনা হাউমাউ করে কাঁদতে লাগলো। রুদ্রর পা খামচে ধরল, তবুও রুদ্রর মন গলল না। সকলকে কাঁদিয়ে সে বড্ড সই করলো সকলকে কাঁদিয়ে সে বড সই করলো। তার বাচ্চা চাই। হৈমি যদি মারা যায় এর দায়ভার কারো না। মা বা বাচ্চার মধ্যে সে তার বাচ্চাকে বেছে নিল। এর আধ ঘন্টা পর ফুটফুটে নবজাত কোলে নার্স এগিয়ে গেল। হামিদা, মাহের, সূচনা কেউ এগুলো না। রুদ্র সকলের দিকে তাকিয়ে বিচলিত ভঙ্গিতে গিয়ে নবজাতকে আগলে ধরল, বুকে চেপে ধরে নিঃশব্দে নিঃশ্বাস ফেলে বিড়বিড় করল, আমার সন্তান, আমার অংশ। পর মুহূর্তেই সূচনার গগন বিদারী চিৎকার শুনতে পেল। সেই চিৎকারে নবজাতকেরও গলা ফাটানো কান্না তীব্র হলো। সহসা কেঁপে উঠল রুদ্র। সূচনার বিধ্বস্ত মুখ ভেসে উঠল চোখের সামনে। রুদ্র নিজের মুখে তৃপ্তি ভরে হেসে নবজাতকে এগিয়ে ধরল সূচনার দিকে। সূচনা দুপা পিছিয়ে গেল আচমকা, কাঁদতে কাঁদতে বলল, মাহের আমাকে তালাক দিয়েছে ভাইয়া, অফিসিয়ালি নোটিশ পাঠাবে। থমকানো স্বরে রুদ্র প্রশ্ন ছুড়ল, কিন্তু কেন? সূচনা কাপা হাতে তর্জনী উঁচিয়ে দেখালো সম্মুখের দিকে। একটি সিঙ্গেল বেডে সাদা কাপড় মোড়ানো হৈমি, শুধু মুখের উপরে কাপড়টাই উন্মুক্ত। সহসা এহেন দৃশ্য দেখে রুহ কেঁপে উঠল রুদ্রর। হাত পা হয়ে গেল অবশ, ভুলে গেল কোলে থাকা নবজাতকের কথা। আচমকা ছেড়ে দিল নবজাতককে ধরে রাখা দু হাত। সূচনা কানের কাছে এসে বিভৎস এক চিৎকার করে বলল, হে কি করলে ভাইয়া? শেষ পর্যন্ত নিজের সন্তানকেও মেরে ফেললে। আচমকিতে রুদ্র দৃষ্টি নামল। সাদা টাইলসের তাজা রক্তের বন্যা বইছে, কারণ সদ্য জন্মানো নিষ্পাপ শিশুটির মৃত্যু ঘটেছে তারই ভুলে। দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙল আচমকা। সর্বাঙ্গ মৃদু মৃদু কাঁপছে রুদ্রের। বুক শুকিয়ে চৈত্রের খরাতে রূপান্তরিত। শরীর ঘেমে জবজব, বড্ড অস্থির লাগছে। হাতটিয়ে টেবিল ল্যাম্প জ্বালালো সে। জগে এক ফোঁটা পানিও নেই। থাকবে কি করে? হৈমি তো এ ঘরে নেই। সে থাকলে নিশ্চয়ই সবটা গুছিয়ে মনে করে জগ ভর্তি পানি রাখত। দুঃস্বপ্ন সাদা কাপড় হৈমির পবিত্র মুখটি বুকের ভিতরটা শূন্য করে লিখল তার। টনটনে অনুভূতি হলো প্রগাঢ়ভাবে। মাথাটা ঝিমঝিম করছে। কোনোরকম ভারী শরীরটা তার করল। হাঁটতে গিয়ে ভারসাম্য হারাতে চাইল কয়েকবার, তবুও সাবধানে নিচে গেল। পিপাসা মিটিয়ে মনের ব্যথা কমাতে চলে গেল সূচনার ঘরের সামনে। ভেরানো দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল সে। বিনা অনুমতিতে ড্রিমলাইটের আলোতে স্পষ্ট দেখতে পেল হৈমির ঘুমন্ত মুখশ্রীর মুখবয়। অস্থির বুকটা ধীরে ধীরে শান্ত হতে শুরু করলো। দৃঢ় পায়ে গিয়ে বসলো হৈমির পাশে। হাত বাড়িয়ে নাকের কাছে আঙ্গুল ঠেকালো। শ্বাস প্রশ্বাস ঠিকঠাক আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। হৈমি ঘুমিয়ে তাই নির্বিঘ্নে চুমু খেলো কপালে, দুই গালে। ফিরে আসার মুহূর্তে থমকে বসলো পুনরায়। উষ্ণ হাতটা স্পর্শ করলো হৈমির গলায়। চোখ বুজে হাফ নিঃশ্বাস ছাড়ল। সূচনার দিকে তাকিয়ে
সহজ গলায় উচ্চারণ করলো। তোর প্রশ্নের উত্তর আমি খুঁজে পেয়েছি সূচনা, কিন্তু উত্তর তোকে আমি দেব না, কাউকেই দেব না, কারণ এতে আমি অপরাধী হয়ে যাব, ভয়ঙ্কর অপরাধী। তুই নিশ্চয়ই জানিস অপরাধীদের সঙ্গে কেউ সংসার করতে চায় না, অপরাধীদের কেউ ভালোবাসে না। কথাগুলো সহজভাবে বলল ঠিক, কিন্তু এর তাৎপর্য বুকের ভিতর বিষাক্ত অনুভূতির জন্ম দিল, কারণ সে কোনোদিন তার ভুল স্বীকার করতে পারবে না। যদি স্বীকার করে হৈমির চোখে মস্ত বড় অপরাধী হয়ে যাবে, কিন্তু স্বীকার না করেও যে অপরাধী হয়ে গেছে এই বোধটার মাঝে জাগ্রত হলো না। অপরাধী স্বীকার করুক বা না করুক, সে সবসময় অপরাধী হয়েই থাকে। রুদ্র থমথমে মুখে উঠে দাঁড়ালো নিঃশব্দে, ঠিক যেভাবে এসেছিল সেভাবে চলে যাবার প্রস্তুতি নিল। প্রস্তুতি অনুযায়ী প্রস্থান করতে সক্ষম হলো না, অদৃশ্য এক মায়াজালে আটকে পড়ল আচমকা। মনের ঘরে প্রশ্ন জমল, আর 5টা দম্পতির মতো তারা কি পারে না সুখী হতে? আর 5টা দম্পতির মধ্যে নতুন প্রাণের আগমনী বার্তা এলে তাদের মতো কি জটিলতা তৈরি হয়? হয় না তো। নিষ্ঠুর বাস্তবতা তার শৈশবে চাপা পড়েছে বলে এর অংশীদার তার সন্তান কেন হবে? হৈমির বা দোষটা কোথায়? ভালোবাসা কি কখনো অপরাধ হয়? মেয়েটা তাকে ভালোবাসে, ভয়ঙ্কর ভাবে ভালোবাসে। তার মতো করে সে কি ভালোবাসতে বা বাসতে পারবে? রুদ্র বেসামাল হৃদয়ের তিক্ত হয়ে দানা বাঁধল করুণ এক সত্যি। আত্মোপলব্ধি হলো সে স্বার্থপর, ভীষণ রকমের স্বার্থপর একটা মানুষ সে। সময়ে পরিবর্তনে পরিস্থিতির ভারে একটা স্বার্থপর কিভাবে হয়ে গেল? আপন মনেই বড় বিস্ময় জেগে উঠল। দৃষ্টিজোড়া ঝাপসা হলো সহসা, অজান্তেই আবারও বসে পড়ল হৈমির পাশে। ভারী নিঃশ্বাস ফেলছে ক্রমশ, বলিষ্ঠ ডান হাতটা ধীরে ধীরে এগিয়ে নিল, হৈমির উদর স্পর্শ করল সন্তর্পণে। চোখ বুজে শ্বাস রোধ করে অনুভব করার চেষ্টা করল আরেক অপরাধীকে। হ্যাঁ, অপরাধী, যে পৃথিবীতে না এসে বাবা মায়ের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছে। শিশুসুলভ ভাবনায় বুধ হতেই দু চোখের কার্নিশ পেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়াল। ঠোঁট কামড়ে হাসল কিঞ্চিত, কয়েক পল হাত বুলায় উষ্ণ উদরে, চুমু খেতে মুখও এগোলো। নড়াচড়া করে উঠল হৈমি। রুদ্র চট করে কামিজের ফালি উঠালো, ভেজা ঠোঁটে শব্দ করে চুমু খেলো তলপেটে। আচমকা চোখ খুলল হৈমি। রুদ্র আর এক মুহূর্ত ব্যয় না করে ছটপট রুম ত্যাগ করল। তড়াক করে উঠে বসলো হৈমি। খোলা পেটে হাত রেখে পলক ফেললো ঘন ঘন, নিঃশ্বাস ফেললো দ্রুত। পাশে তাকিয়ে ঘুমন্ত সূচনাকে দেখে নিল জহুরি চোখে। আশপাশে সচেতন দৃষ্টি বুলিয়ে পুনরায় কাঁথা গায়ে শুয়ে পড়ল। কতক্ষণ পিটপিট করে মেকি হাসলো চোখ বুজে, বিড়বিড় করে বলল, আপনি চলেন ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। বেআই মশাই, আপনি বোধহয় ভুলে গেছেন ঘুমন্ত হৈমি এতটা নিশ্চুপ থাকে না। ভাগ্যিস গভীর ঘুমায়নি, তাই তো আপনার রুমে প্রবেশ করার সাথে সাথে আপনার পারফিউমের ঘেরানটা বুকটা ঢিপ ঢিপ করে উঠছে। গোপনে এসে এতগুলো আদর দিয়ে গেলেন। কি ধরনের মানুষ আপনি? ভালোবাসা প্রকাশের সৎ সাহসটা নেই, অথচ খুব প্রকাশের পূর্ণ সাহস রয়েছে। দীর্ঘশ্বাস ফেলল সে। ভবিষ্যৎ নিয়ে বিন্দু মাত্র দুশ্চিন্তা সে করছে না। দুশ্চিন্তা কেবল রুদ্রর মন নিয়ে, রাগ নিয়ে, বেসামাল চিন্তা চেতনা নিয়ে। আর এসব কারণেই কঠিন এক সিদ্ধান্ত নিয়েছে সে। এই সিদ্ধান্ত নিতে তাকে সহায়তা করেছে তার বেস্ট ফ্রেন্ড, খালাতো বোন টিশা। এবার দেখার অপেক্ষা সিদ্ধান্তটি কতটা যৌক্তিক। দিন গোনা শুরু। কাঙ্ক্ষিত সময়টা আসতে অনেকগুলো মাস অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, বাচ্চাটাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে হবে। সবশেষে শান্তি। এটাই বাচ্চাটার কিছু হয়নি। সে তো রুদ্রের ভয়ে উন্মাদ হয়ে গিয়েছিল। ভাগ্যিস রুদ্র ঠিক সময় উপস্থিত হয়েছিল, নয়তো কত বড় সর্বনাশ ঘটে যেত। এর জন্য অবশ্য রুদ্রর প্রতি সে কৃতজ্ঞ, কিন্তু এর পরের ঘটনাগুলো শুধুই দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাসগুলো শেষ পরিণতি কি হবে সে জানে না।
সে শুধু জানে ভালোবেসে মাথা নত করে আর থাকবে না। রুদ্র যখন মুখ দিয়ে উচ্চারণ করেছে তাকে ডিভোর্স দেবে, তখন এর মূল্য রুদ্রকে চুকাতেই হবে। যেই রুদ্র সেদিন তাকে বলেছিল শুধু তাকে ভালোবাসতে, তাদের মধ্যে তৃতীয় কাউকে না আনতে, শুধু তার জন্যই বাঁচতে, সেই রুদ্রই তৃতীয় কারোর জন্য তাকে ডিভোর্স দিতে চেয়েছে। তার কাছে ওই এক মুহূর্তের বউয়ের চেয়ে বাচ্চা বড় হয়ে দাঁড়িয়েছে। রুদ্রকে জানাশোনার পর তার একটা উপলব্ধি হয়েছে, মানুষের অপর নাম গিরগিটি, এর সঙ্গে পাল্লা দিয়ে মনের রং বদলায়। রুদ্র তার চাক্ষুষ প্রমাণ দিয়েছে, যার দাম তাকে দিতেই হবে। দিন শেষে একবার না হয় হৈমিও রং বদলাবে, স্বার্থপর হবে। সহ্য করতে পারবে তো রুদ্র? সকালবেলা ঘুম ভাঙলো মায়ের ফোনে। মেয়ের খবর নিয়ে হামিদা তার আফসোস শুরু করলেন। আল্লাহর কাছে চাইলাম ছেলের ঘর করে আলো করে ছোট্ট প্রাণ আসুক, কিন্তু পেলাম মেয়ের বেলায়। হৈমি হাই তুলতে তুলতে বলল, ছেলের ঘরেও আসবেনি আম্মু, চিন্তা করো না। হামিদা উদাস গলায় বলল, বিয়ের পর থেকেই তো বলতেছি বউকে, এখনো সুখবর পেলাম না। আল্লাহ জানে সমস্যা আছে কি না। আমার তো সন্দেহ হয় ওরা আদৌ ডাক্তার দেখিয়েছে কি না। উফ আম্মু, অযথা চিন্তা করছো তুমি, সেরকম কিছুই না। থাক, বাদ দেও সব। রুদ্রর কথা বল, সব ঠিকঠাক আছে তো? শোন হৈমি, এরপর যদি আর একবারও তোর গায়ে ও হাত তোলে, আমি কিন্তু বধূ নির্যাতনের কেস দিয়ে দিব ওর নামে। খিলখিল করে হেসে উঠল হৈমি, বলল, তুমি চিন্তা করো না তো আম্মু, কিছুই হবে না। দোয়া করো সময় দ্রুত চলে যাক আর আমিও ফিরে আসি। আতকে উঠল হামিদা, বলল, ফিরে আসি মানে? কবে, কখন? চুপসে গেল হৈমি, ক্ষীণ স্বরে বলল, বাচ্চাকে তার বাবার কাছে দিয়ে তবেই ফিরবো। চমকালো হামিদা, গা শিউরে উঠল নিমেষেই। কি ভয়ানক কথা! শঙ্কিত গলায় বলল, বাচ্চা কে দিয়ে আসি মানে? এটা কি দোকান কেনা জিনিসপত্র নাকি? কষ্ট করবি তুই? তুই হলি মা, মায়ের অধিকার সবচেয়ে বেশি। কোন দুঃখে তুই ওকে দিয়ে আসবি? আসলে এখনই আয়, তোর ভাই এখনো বেঁচে আছে, আমি বেঁচে আছি, কোনো সমস্যা হবে না। কোন দুঃখে দিয়ে আসবো সেটা তোমাকে বোঝাতে পারবো না। তুমি এসব কারোর সাথে শেয়ার করবে না, শুধু জানবে আমি যা করবে ভেবেচিন্তেই করব। তুই আর কি সর্বনাশ করবি নিজের? আর কি সর্বনাশ হওয়ার বাকি আছে বল আমাকে? ধরে নাও শেষ একটা সর্বনাশই করব। এক থাপ্পড় খাবি। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো বয়স এখনো তো হয়নি, এর জন্য একের পর এক ভুল করছিস, সর্বনাশ বয়ে আনছিস। সিদ্ধান্ত নিতে বয়স লাগে না আম্মু, বাস্তবতাই শিখিয়ে দেয় কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। রাখছি আমি। এ ব্যাপারে প্লিজ তুমি কাউকে কিছু বলবে না। হামিদাকে আর কিছু বলার সুযোগ দিল না সে, চট করে ফোন কেটে দিল। উত্তেজিত হয়ে পড়ল হৈমি, মাহেরকে ডেকে সমস্ত কথাই বলল। দেরি না করে মাহের কল করলো হৈমিকে। মায়ের উপর বিরক্ত হলো হৈমি, মাহেরকে বুঝিয়ে বলল, চিন্তা করো না ভাইয়া, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। মাহের বিচলিত ভঙ্গিতে বলল, নিজের জীবনের আর কোনো সিদ্ধান্ত একা নিও না হৈমি, তুমি এখনো ছোট, অন্তত আমার উপর বিশ্বাস করে সবটা জানিও। আর হ্যাঁ, যে কোনো সমস্যায় পড়লে তৎক্ষণাৎ আমাকে জানাবে। ভাইয়ের সঙ্গে কথা বলে ফোন কেটে দিল হৈমি। কিছুক্ষণ পর সূচনা রুমে এলো, মিষ্টি এক হাসি উপহার দিয়ে বলল, ফ্রেশ হয়েছো? নাস্তা রেডি। হৈমি দুদিকে মাথা নাড়ল। সূচনা এসে রুম ঝাড়ু দিল। এরপর বেরিয়ে যেতে উদ্যত হলে হৈমি ডাকল, ভাবি এদিকে আসো, কথা আছে। সূচনা কিঞ্চিত বিচলিত হলো, ফিরে এসে বসলো হৈমির পাশে। হৈমি কোনো প্রকার ফণিতা ছাড়াই বলল, সবার আগে আমি তোমার ননদ, এর পরের সম্পর্কগুলো আপাতত ভুলে যাও। সহসা হৈমির মুখে এমন কথা শুনে ভরকে গেল সূচনা। হৈমি পুনরায় বলল, ননদের শ্বশুর বাড়িতে এতদিন এসে থাকাটা লোকে ভালো চোখে দেখে না। এবার তুমি বলবে এটা তোমার বাপের বাড়ি, ভাইয়ের বাড়ি, এখানে এসে মাসের পর মাস থাকতেই পারো। তাহলে আমিও বাঘিনী ননদ হয়ে বলবো, এটা যদি করো আমার ভাইয়ের জন্য দ্বিতীয় বিয়ের সম্বন্ধ বন্দোবস্ত করতে হবে। সূচনার বুকটা থক করে উঠল।
চোখের পলক পড়ল ঘন ঘন, বিস্ময়ে মুখ হা। মনে হচ্ছে 18 বছর বয়সী হৈমি নয়, তার সম্মুখে 40-এর ঊর্ধ্বে এক হৈমি বসে আছে। বেশ বিচক্ষণ নারী, ভারী বুদ্ধি সম্পন্ন, রায়বাঘিনী নন্দিনী যাকে বলে। ঢোক গিলল সে, বিস্মিত কণ্ঠে বলল, আমি শুধু ভাইয়ার কথা এখানে নেই, মাহেরও আমাকে তোমার দেখাশোনার জন্য এখানে থাকতে বলেছে। কেন, আমি কি পঙ্গু হয়ে গেছি যে আমার দেখভাল করার জন্য আলাদা লোক লাগবে? তাছাড়া আমি যার বউ, যার বাচ্চা আমার পেটে, সেই আমার দেখাশোনা করুক। সে কি অযোগ্য, সে কি অকর্মা, নাকি সে প্রতিবন্ধী যে তার বউকে দেখাশোনার জন্য আরেকজনের বউকে ধার করতে হবে? বাক্যগুলো প্রায় চিৎকার করে উচ্চারণ করলো সে। দূর থেকে মনে হলো বেশ ঝগড়া লেগেছে, তাই ছুটে এলো রুদ্র। পাশের ঘরের সাদমানেরও ঘুম ছুটে গেল। খালি গায়ে চোখ কচলাতে কচলাতে সেও বেরিয়ে এলো। নিচ থেকে রুদ্র আর সাদমানকে দেখে রিনাও উপরে চলে এলো। সূচনা হৈমিকে আসতে কথা বলতে অনুরোধ করলো। শুনল না হৈমি, চিৎকার করে বলল, আমার ভাই কি বউকে বাপের বাড়ি রাখার জন্য বিয়ে করেছে? এই বাড়ির মেয়ে যদি শ্বশুর বাড়িতে নিজ কর্তব্য পালন না করে বাপের বাড়ি এসে থাকতে পারে, আমি কেন পারবো না? আজই বাপের বাড়ি চলে যাব আমি। শক্ত মূর্তি নিয়ে দাঁড়িয়ে পড়ল রুদ্র। সাদমানের ঘুমটা পুরোপুরি ভেঙে গেল। রিনার মুখ হা হয়ে গেল হৈমির মুখে এ ধরনের কথা শুনে। এসব বলার মেয়ে তো নয় সে। ভূতে এটুতে ধরল নাকি? সকলের উপস্থিতি টের পেয়ে, বিশেষ করে রুদ্রর উপস্থিতি সচক্ষে দেখে হৈমির গলায় জোর বাড়ল। সে রাগে ফোঁস করে বলল, আমি এ ঘরে কেন? কেন আমি এ ঘরে থাকছি? আমার কি এই ঘরে থাকার কথা? যে আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, তার ঘরে কি বন্যা হয়েছে, নাকি তার ছোঁয়াচে রোগ আছে কোনটা? রুদ্রর কঠিন ভাবমূর্তি দেখে সরে গেল সাদমান। সূচনাকে তাকে মানাতে হবে। আচ্ছা আচ্ছা, এত রাগ করো না, বাবা আসুক, এরপর মাহের এসে আমাকে নিয়ে যাবে। তুমি প্লিজ শান্ত হও। পিটপিট করে তাকিয়ে রইল হৈমি। চোখ টিপে হাসলো আড়ালে, বলল, হ্যাঁ, তাড়াতাড়ি চলে যাব। আমার আম্মু চাতক পাখির মতো অপেক্ষা করছে ছেলে ঘরের নাতি নাতনি মুখ দেখার জন্য। মন দিয়ে সংসার করবে আর আল্লাহর কাছে আম্মুর জন্য নাতি নাতনি চাইবে। অন্যের বউকে নিয়ে এত ভাবার দরকার নেই। যার বউ সে যদি দেখে রাখতে না পারে, পারুক। এর জন্য এর দায় অন্যরা কেন নেবে? নিজে সুখী থাকবে না বলে অন্যদের সুখ কেন কেড়ে নেবে? বউকে ভালোবাসার যোগ্যতা তার নেই বলে অন্যের যোগ্যতাকে খাটাতে দেবে না কেন? আমার ভাই তো কারো মতো কাপুরুষ না যে বউকে চোরের মতো ভালোবাসবে। এক নাগারে কথা বলে হাঁপিয়ে উঠল হৈমি। পানি পিপাসে লেগে গেল তার। সূচনা বুদ্ধিমতী মেয়ে, তাই হঠাৎ হৈমির অদ্ভুত আচরণের কারণ টের পেয়ে গেল। তাই রাগ করল না একটুও, বরং স্বস্তিই পেল। মাহেরকে ছেড়ে থাকতে তার ভীষণ কষ্ট হচ্ছিল। আর বেচারা মাহের, একদিকে বোন অন্যদিকে বউ, দুই মেরুর টানে চুপসে রয়েছে। সব দিক বিবেচনা করেই হৈমি সকাল সকাল হট্টগোল বাজিয়েছিল, যা সবার জন্যই মঙ্গল বই আনবে। কিন্তু তার এই হট্টগোলের মাঝে চরম অপমানিত হয়েছে রুদ্র, যার পরিপ্রেক্ষিতে না পারল কিছু বলতে আর না পারল সহ্য করতে। দাঁতে দাঁত চেপে শুধু স্মরণ করে গেল তার বউ তাকে কাপুরুষ বলেছে, অযোগ্য, অকর্ম। আর যেন কি মনে করতে পারল না। গম্ভীর মুখটা আরো বেশি গম্ভীর করে বসে রইল নিজ রুমে। সিদ্ধান্ত নিল সূচনাকে বলবে। হৈমি যেন রাতে তার ঘরে গিয়ে ঘুমায়। প্রাকৃতিক নিয়মেই দিন পেরিয়ে রাত এলো। হৈমির চুল আঁচড়াচ্ছিল। সূচনা রুমে এসে বলল, হৈমি, ভাইয়া ওই ঘরে যেতে বলেছে তোমায়। একটুও খারাপ আচরণ করবে না, কথা দিয়েছে। ভ্রু বাঁকিয়ে তাকালো হৈমি, অবিশ্বাস্য সুরে বলল, কথা দিয়েছে? কিন্তু আমি যাব না। তুমি গিয়ে বলো হৈমির বিন্দুমাত্র ইচ্ছেও করছে না ও ঘরে যেতে, একটুও শখ জাগছে না। তাহলে সকালবেলা চেঁচামেচি করলে কেন? দরজার সামনে দাঁড়িয়ে ভারী কি স্বরে প্রশ্নটি ছুড়ল রুদ্র। চমকে উঠল সূচনা।
চমকালো হৈমি নিজেও বেশ ভাব নিয়ে মুখ ফিরিয়ে চুল বাঁধল। রুদ্র শান্ত কণ্ঠে আহ্বান জানালো। রুমে এসো। চেতে উঠে হৈমি বলল, আমি যাব না। কি করবেন? মেরে ধরে নিয়ে যাবেন? রুদ্র সহসা কয়েক পা এগোলো, সূচনার দিকে তাকিয়ে বলল। চোখ বন্ধ করো। আচমকা চোখ বন্ধ করে নিল সূচনা। ঢোক গিল হৈমি। রুদ্র গভীর মুখে শীতল কণ্ঠে বলল, মেরে নয়, ধরে নিয়ে যাব। কথাটা বলতে বলতেই সহসা হৈমিকে পাজাকোল করে নিল। চোখ বড় বড় করে ফেললো হৈমি। বুকের ভিতর চিনচিন অনুভূতি হলো সেই রাতের কথা ভেবে। রাগে দুঃখে চোখ গলে পানি বেরিয়ে গেল। গভীর মুখে রুদ্র হৈমির ছোট্ট দেহখানি আগলে ধরে সন্তর্পণে বেরিয়ে গেল। নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে হৈমিকে শুইয়ে দিল বিছানায়। এরপর ঝটপট লাইট অফ করে ড্রিম লাইট জ্বালালো। নিজেও এসে হৈমির পাশে শুয়ে পড়ল। এক হাত দূরত্ব শুয়েছে দুজন। থেকে থেকে হৈমির ফোপানোর শব্দ ভেসে আসছে, আর রুদ্রের বুক ছেড়ে বেরুচ্ছে একটা দীর্ঘশ্বাস। মন বলছে মেয়েটাকে বুকের ভিতর শক্ত করে জড়িয়ে নিতে, কিন্তু নিজের ভিতর চলা অদ্ভুত অপরাধবোধের হাতটা এগোচ্ছে না। এরপর কেটে গেল ঘন্টার পর ঘন্টা। কাঁদতে কাঁদতে ঘুমের দেশে পাড়ি জমালো হৈমি। সেই সুযোগেই রুদ্র কাছে টেনে নিল ওকে। প্রশস্ত বুকটায় হৈমিকে জড়িয়ে শান্তি মিলল। এক মুহূর্তে অনুভব করল সে ভীতু, ভীষণ রকম ভীতু। সে হেরে গেছে, এই মানুষটার কাছে করুণভাবে হেরে গেছে সে। সন্ধ্যার আগ মুহূর্ত। শ্বশুর বাড়ি এসে পৌঁছালো সূচনা। বউকে বাড়ির ভেতরে রেখে বাইক নিয়ে বাজারে গেল মাহের। হামিদা কিঞ্চিত রাগ দেখালো সূচনার সঙ্গে, বলল, বেলা থাকতে আসতে পারো না? সূচনা আমতা আমতা করে বলল, আসলে মা, বাবা আমাদের সাথে বেরোলো, তাই দেরি হয়ে গেছে, দুঃখিত। নরম স্বরে দুঃখ প্রকাশে গলে গেল হামিদা। প্রসঙ্গ পাল্টে বলল, বেয়াই তো এলো না? তড়িৎ স্বরে সূচনা বলল, আসবে আসবে, আসলে বাবা আজ জরুরি কাজে ঢাকা গেল, কয়েকদিন ওখানে থেকে তারপর আপনার সঙ্গে দেখা করে যাবে। রাতে কি রান্না হবে মা? ভাত বসিয়েছেন? মৃদু হেসে মাথা কাত করলো সূচনা। ধীর পায়ে চলে গেল নিজের ঘরে। স্বস্তির শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। অনুভব করলো বড্ড শান্তি লাগছে। মনে হচ্ছে আপন নীড়ে ফিরেছে। কি আশ্চর্য, এবারই এ ঘর এতটা আপন। পর মুহূর্তে মনে পড়ল হে বাড়ির ছেলের মনের সঙ্গে মনের মিলন ঘটেছে যখন তখন এ ঘর সংসার আপন মনে হয় স্বাভাবিক কিছু না। পাশে মানুষটা যদি সুস্থির হয় তাহলে যে কোনো ঘরেই শান্তি মেলে। তৃপ্তি ভরে হাসল সূচনা। ফেলল নিঃশ্বাস। হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে চলে গেল শাশুড়ির কাছে। সে তাকে ফ্রিজে সেমাই বেড়ে দিল। সূচনা বাচ্চাদের মতো করে শাশুড়ির বানানো সেমাই খেলো। তার খাওয়া দেখে মৃদু হাসল হামিদা। ফ্রিজে আরো আছে, পরে আবার খেও, এখন খেও না, তাহলে এ ভাত খেতে পারবে না। সূচনা মাথা নাড়িয়ে সম্মতি দিল। জিজ্ঞেস করলো, রাতে কি রান্না হবে মা? ভাত বসিয়েছেন? কি রান্না হবে বলে দিল হামিদা। ভাত বসানো হয়নি, তাই সূচনা গিয়ে ভাত বসিয়ে দিল। এরই মধ্যে মায়ের কাঁচা সবজি নিয়ে এলো। মায়ের কাছে আবদার করলো 5 মেশালি সবজি রেঁধে দিতে। স্বামীর আবদার কান খাড়া করে শুনে নিল সে। হামিদাকে বলল, আমি করব, আপনি আরাম করুন। হামিদা বলল, সবজিগুলো কেটে দিই। বাধা দিয়ে সূচনা বলল, আমি করে নেব, আপনি বরং ওর সঙ্গে বসে গল্প করুন। এতদিন পর শ্বশুর বাড়ি এসে শাশুড়িকে দিয়ে কাজ করাতে মন সায় দিচ্ছে না। স্বামী শাশুড়ির যত্ন নিয়ে রেঁধে বেঁধে খাওয়াতে মনটা পিপাসিত হয়ে উঠল সূচনার। হামিদা যেন স্বস্তি পেল। বয়স বেড়েছে তো, আর কতই করবে একা হাতে। বসার ঘরে বসে টিভি অন করলো সে। পোশাক পাল্টে মাহের এলো। মায়ের পাশে বসে রান্নাঘরের দিকে উসখুস করলো। এতদিন পর বউ বাড়ি ফিরেছে। কাছে পাবার তৃষ্ণা বেড়েছে 4 গুণ। মায়ের পাশে বসলেও মন পড়ে রইল রান্নাঘরে। সূচনা সবজি কাটছে। পানি খাবার
ছুতায় এলো মাহের, নিঃশব্দে পাশে দাঁড়িয়ে বলল। আমি কি হেল্প করব? চুপ। আচমকা তাকালো সূচনা, আলতো হেসে বলল। কি বলছো? তুমি কেন রান্নায় হেল্প করবে? হেল্প নেওয়ার হলে মায়ের থেকেই নিতাম। বাক্য শেষে কাজে মন দিল সে। মাহের মুখ ছোট করে তাকিয়ে রইল। সে সাহায্য করতে চেয়েছিল, কারণ এতে কাজগুলো দ্রুত সরবে। একা হাতে বেশ সময় লাগবে, আর যত সময় লাগবে তত তাকে কাছে পাওয়ার প্রহর গুনতে হবে। রান্নার পুরো সময় অন্তত মাহের 10 বার এলো গেল। শুরুতে টের পায়নি সূচনা, যখন টের পেল তখন ক্রমশ তার গালগুলো লাল হতে শুরু করলো। শেষে চোখ রাঙালো। বসার ঘরে হামিদা রয়েছে, তার সামনে এতবার আসা যাওয়া করছে। মাহের কি মাথা খারাপ হয়ে গেছে? লজ্জা শরমে কি ভূতে খেয়ে নিল? আশ্চর্য। রান্না শেষ করে হাত ধুচ্ছিল সূচনা, সেই সময় 11 বারের মতো আগমন ঘটল মাহিরের। হাত ধোয়া শেষে তোয়ালেতে হাত মুছে দৃঢ় চোখে তাকালো সূচনা, বলল। কি হচ্ছে এটা? মা কি ভাবছে বলো তো? তুমি তো লজ্জা পাচ্ছ না, আমি লজ্জায় কিভাবে এখন বেরোবো সেই চিন্তা করছি। ছি ছি, নির্ঘাত মাথা খারাপ হয়ে গেছে। বসার ঘরের দিকে উকি দিল মাহের। মা টিভি দেখায় মগ্ন। ঘাড় ফিরিয়ে এক কদম এগোলো লজ্জাবতীর সামনে। সহসা কোমর জড়িয়ে কাছে টেনে আনলো লজ্জার লতিকাকে। লজ্জায় ভয়ে শিউরে উঠল সূচনা। মাহিরের বুকে ধাক্কা দিয়ে চাপা সরে আর্তনাদ করে উঠল। হায় রে, এসব কি হচ্ছে? মা এসে যাবে, সর্বনাশ হয়ে যাবে, লজ্জায় মরে যাব আমি। শেষ বাক্যটা মাহের আহত সূচক শব্দ করল। তর্জনী বাড়িয়ে চেপে ধরল গোলাপি রাঙা নরম ঠোঁটজোড়া, বলল। মা আসবে না, আর না তুমি লজ্জায় মরবে। আর শোনো, সত্যি আমার মাথা খারাপ হয়ে গেছে। এ কটা দিন উন্মাদের মতোই ছটফট করেছি। এবার আমার খারাপ হয়ে যাওয়া মাথাটা ঠিক করো, সব ছটফটানি কমিয়ে দাও। বুকের ভেতর বেসামাল প্রেমের উন্মাদনা চলছে। যতক্ষণ একান্তে পাচ্ছি ততক্ষণ এই উন্মাদনা কমবে না। ঠোঁট কেঁপে উঠল সূচনার, গলা শুকিয়ে চৌচির মসৃণ কোমরে উষ্ণ হাতের চাপ পড়লে মুখ ফিরিয়ে ঠোঁট কামড়ালো সে। মৃদু হেসে বেসামাল নিঃশ্বাসগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো মাহের। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। জলদি খাবার বাড়ো, খাবারের পাট জলদি চুকিয়ে ঘরে যাও, নয়তো এই বেসামাল হৃদয় ভয়াবহ বিদ্রোহ করে বসবে। ঢোক গিলল সূচনা। নিঃশ্বাসগুলো অস্থিরতার রূপ নিল নিমিষেই। একটু দূরে যাওয়াতেই যদি এমন ভয়ঙ্কর প্রেমিকের দেখা মেলে, বেসামাল প্রেমের স্পর্শ পায়, তাহলে মাঝে মাঝে একটু বেশি দূরে গিয়ে জ্বালাতন করাই যায়। বিনিময়ে না হয় 4 গুণ জ্বলবে সে। এক নিগুড় পবিত্র প্রেম আগুনে জ্বলতে কার না ভালো লাগে। মেয়ের গর্ভাবস্থার 3 মাস চলছে, শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। রুদ্রের বাবা হৈমিকে খুব স্নেহ করে। কাজের ফাঁকে মাঝে মধ্যে বেশ গল্প করে দুজন মিলে। গতকাল গল্পের ফাঁকেই হৈমির চোখ মুখে অস্বাভাবিকতা টের পেয়েছিল। সকাল হতে রুদ্রকে বলে পাঠিয়েছিল ডক্টরের কাছে। হৈমির বর্তমান ওজন 48 কেজি। 3 মাসের 2 কেজি ওজন বেড়েছে। পেটও ফুলেছে, ঠিক যেন 5 মাসের গর্ভবতী। এতে তেমন কোনো সন্দেহ ডক্টর করেনি, তবুও নিশ্চিন্ত থাকার জন্য আল্ট্রাসোনোগ্রাম করতে বলল। কিন্তু হৈমির মা রুদ্রর দাদি এতে মত দিল না। তারা 5 মাসের আগে আল্ট্রাসোনোগ্রাম করতে দেবে না। রুদ্র বরাবরে তেরা স্বভাবের, তবুও এই ক্ষেত্রে কেন জানি ভয় পেল। এত ভয় কেন করছে জানা নেই, শুধু জানে শাশুড়ি আর দাদিকেই ভরসা করা যায়। প্রথম মা হচ্ছে হৈমি। এতদিন সেরকমভাবে অনুভূতি জাগেনি, কিন্তু সময়ের ধারাবাহিকতায় শারীরিক পরিবর্তনে ধীরে ধীরে মাতৃ জাগ্রত হলো। আজকাল ঘুমের ঘোরেও সে বেশ সচেতন থাকে। আগের মতো ছটফট হাত পা ছোড়াছুড়ি করে না। সর্বক্ষণ মন মস্তিষ্ক জুড়ে থাকে তার মাঝে কেউ আছে। তার একটু অসাবধানতার কারো ক্ষতির কারণ হতে পারে, এই নিয়ে তার ভয়ের শেষ নেই। তার সে ভয়টাই চোখ
পড়েছে রুদ্রের। হৈমি যেমন প্রথম মা হচ্ছে, সেও প্রথম বাবা হচ্ছে। তাদের জীবনে প্রতি কিছু ঘটছে, সবই দুজনের কাছে নতুন। তারা দুজনেই যেন সদ্য হাঁটতে শেখা শিশু, যে যেভাবে পা ফেলতে বলছে তারা যেন ঠিক সেভাবেই পা ফেলছে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর বমি হলো হৈমির। বাথরুমে ঢুকে বমি করেছিল সে। শব্দ শুনে দৌড়ে এলো রুদ্র। কাঁধ চেপে ধরলো আচমকা। রাশ ভারী ভরাট চোয়ালে মানুষটার মুখ ছোট হয়ে গেল। দু চোখে নেমে আসলো রাজ্যের দুশ্চিন্তা। বমি করতে করতে অস্থির হয়ে পড়ল হৈমি। চোখে মুখে পানি দিয়ে শরীর এড়িয়ে দিল রুদ্রর বুকে। আতঙ্কিত রুদ্র মিইয়ে গেল। পাজা কোল করে হৈমিকে নিয়ে বিছানায় শুইয়ে দিল। টেনশনে হাঁটু কাঁপছে তার। চোখ বুজে শুয়ে থাকা হৈমির শরীরটাও কাঁপছে। কি করবে রুদ্র? কিছু বুঝতে না পেরে কল করলো বড় কাকিমার নাম্বারে। জেরিন রুদ্রর ফোন পেয়ে অবাক হলো। মাত্রই রুদ্র হৈমি হাসপাতাল থেকে ফিরে ঘরে গেল। বাড়ি থেকেই ফোন। বিচলিত ভঙ্গিতে উপরে ছুটল সে। পেছন পেছন দাদিও উঠে এলো। দরজার টোকা দিতেই রুদ্র দরজা খুলে দিল। কপাল বেয়ে ঘাম ঝরছে তার। দুশ্চিন্তায় চোখ দুটো লাল টকটক করে দাদি উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে, কি হয়েছে? জেরিন কোনো প্রশ্ন না করে হৈমির কাছে ছুটে এলো। রুদ্র থমথমে কণ্ঠে উচ্চারণ করলো, ওর বমি হচ্ছে, বমির সঙ্গে রক্ত এসেছে অল্প। রুদ্রর বিধ্বস্ত মুখ ভাঙা স্বরে শিউরে উঠল দাদির। জেরিন অবাক হলো রুদ্রের অবস্থা দেখে। হৈমির মাথায় হাত বুলিয়ে বলল, আরে চিন্তার কিছু না, বমি করতে করতে গলা ফেটে হয়তো একটু রক্ত এসেছে, এমন হয়। রাদিফ পেটে থাকার সময় আমারও এমন হয়েছিল। জেরিনের দিকে নির্লিপ্ত চোখে তাকালো রুদ্র। তার ভিতরে কি চলছে কেবল সেই জানে। অনুভূতিটা ঠিক প্রকাশ করতে পারছে না। ভয় হচ্ছে তার, খুব ভয় হচ্ছে। কেন হচ্ছে? হৈমিকে ভালো ডক্টর দেখাতে হবে, শীঘ্রই ভালো ডক্টর দেখাতে হবে। ভাবতে ভাবতে সে সেলফোন বের করলো। কল করলো বান্ধবী সুবর্ণাকে। কিন্তু আশ্চর্য ঘটনা হলো, সুবর্ণা তার ভয়টাকে পাত্তাই দিল না। তার মতে গর্ভাবস্থায় এসব খুবই স্বাভাবিক ঘটনা। রাগ করে ফোন কেটে দিল সে। কিছুক্ষণ রেস্ট নিয়ে হৈমির অবস্থার উন্নতি ঘটল। আচমকা চোখ খুলে সে জেরিন কাকিকে বলল, খুব খিদে পেয়েছে, আমি ভাত খাবো। জেরিন তড়িৎ চলে গেল খাবার আনতে। দাদির চিরুনি নিয়ে হৈমির পাশে বসলো। চুল আঁচড়ে বলল, তেল দিয়ে নে দে, এমন সময় মাথা শক্ত রাখতে হয় না। হৈমি বলল, না না, তেল দিয়ে থাকতে পারি না আমি। রুদ্র 5 মিনিটে গোসল শেষ করে বের হলো। ডিভানে বসলো নির্লিপ্ত ভঙ্গিতে। জেরিন খাবার এনে বিছানার সাইড টেবিলে রাখলো। দাদি হৈমির চুল আঁচড়ে বেঁধে দিল। রুদ্রকে বলল, ও খেতে থাকুক, তুই চলে গেলে খেয়ে নিবি। যাও বৌমা, ওর জন্য খাবার বাড়ো। জেরিন দাদি দুজনেই চলে গেল। হৈমি রুদ্রর দিকে কিয়ৎকাল চেয়ে থেকে নিঃশ্বাস ছাড়লো। বলল, এত চিন্তা দেখাতে হবে না, খেয়ে নিন গিয়ে। দীর্ঘশ্বাস ফেলল রুদ্র। উঠে এসে হৈমির পাশে বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আসলে তোমার কেমন লাগে হৈমি? আপনাকে সত্যি বলতে এখন একটুও ভালো লাগে না, কিন্তু ভালোবাসি। সোজাসাপটা কথা বলেই খেতে মন দিল সে। রুদ্র আশ্চর্যিত হয়ে বলল, আমি বলছি তোমার শরীর কেমন লাগে, তুমি তুমি কেমন ফিল করছো তুমি? ও সরে বলল হৈমি। আড়ালে জিভ কামড়ালো। পানি খেয়ে শুকনো গলা ভিজিয়ে নিয়ে বলল, শরীরে শুধু অস্বস্তি লাগে আর বমি পায়। রুদ্র চিন্তান্বিত মুখে কয়েক পলক তাকিয়ে রইল। হৈমি বলল, যান খেয়ে নিন গিয়ে। মুখ ফিরিয়ে নিল রুদ্র। বলল, খেয়ে নাও। আপনি খাবেন না? জানি না। মুখ ভেঙচিয়ে নিজের খাওয়ায় মন দিল হৈমি। অর্ধেক খাবার শেষ করে আর খেতে পারল না। কিঞ্চিত ভয় নিয়ে রুদ্রের দিকে তাকালো। যতই রুদ্র শান্ত থাকুক, যতই তার মুখ ঝামটা সহ্য করুক, খাবারের বেলায় ছাড় দেবে না। তাই বুদ্ধি খাটিয়ে বলল, আমি খাইয়ে দিই আপনাকে। ভারী অবাক হলো রুদ্র।
হৈমি তাকে খাইয়ে দেবে? সেই যে আসলো অসুস্থ হবার পর, মাঝে মধ্যে যত্ন নিয়ে খাইয়ে দিত। অমন বুকের ভেতরটায় যেন ভালো লাগার স্পর্শ পেল। থমতো খেয়ে তাকিয়ে রইল পলকহীন। মৌনতার সম্মতি লক্ষ্য বুঝে খুশি মনে খাইয়ে দিল হৈমি। সুযোগে একটু ভালোবাসা লুফে নিল রুদ্র। টের পেল হৈমি। মনে মনে রহস্যময় হাসলো খুব। খাওয়া শেষ করে নিজের শরীরের অবস্থা জানিয়ে মেসেজ করলো টিশাকে। সে তাকে বেশ কিছু বিষয় সাজেশন দিল, সাহসও দিল খুব। এরপর মেসেজ জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তোর জামাইয়ের কি খবর? অবস্থা কেমন? হৈমি রিপ্লাই করলো, ভাবসাব তো বদলেছে। জানিস, প্রতিদিন রাতে 1 হাত দূরত্ব রেখেই ঘুমাই। সকালে দেখি আমি তার বুকে। এখন চিন্তার বিষয় হচ্ছে, ঘুমের ঘরে আমি যাই নাকি সেই আদর করে বুকে নেয়, বুঝতে পারছি না। টিশা সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, যদি তুই যেতি সে তো সরে যেতে পারতো, যায়নি তার মানে সেও চাই কাছে টেনে নিতে। বাব্বারে, তোর জামাই তো পাক্কা শেয়ানা। হৈমি হাসলো কিঞ্চিত, বলল, জানিস, হাসপাতাল থেকে এসে একবারে বাইরে যায়নি। ডিভানে বসে আছে, থেকে থেকে আমার দিকে তাকিয়ে কি যেন ভাবে। আমার যে কি হাসি পাচ্ছে। তোর কথা শুনে তো আমার পেটে খিল ধরে যাচ্ছে। এই শোন, রাতে শুধু ঘুমাস? রুদ্র ভাই আদর টাদর করতে চায় না? মাঝে মধ্যে করতে এসে আমি সরিয়ে দেই। বাহ, মানে এতদিন একবার ধরা দিসনি? আরে বইন, মেনে যায় না। কি? তাও 2 দিন হয়ে গেছে। জানিস তো এমন হয়ে যায়। শোন, মাঝে মাঝে একটু একটু ধরা দিবি, পুরুষ মানুষ বুঝিসই তো। আর শোন, আবার যেন গলে গিয়ে নিজের পরিকল্পনা থেকে সরে যাস না। মনে রাখিস, পুরুষ মানুষকে জব্দ এত সহজ না। রুদ্র ভাই যতই ভালো মানুষ দেখাক, পুরাপুরি গলবি না। আগে একটা ধাক্কা দিবি, তারপর টেনে তুলবি, বুঝছিস? যাই, আমার বাবুটার কান্না করছে, পরে নখ দিব আবার। আচ্ছা, টাটা। রাত তখন 1:49। আচমকা ঘুম ভেঙে গেল হৈমির। তলপেটে মিঠে মিঠে ব্যথা অনুভব হচ্ছে। এক সময় এই ব্যথা বাড়লে শরীরে ঘাম ছেড়ে দিল তার। ছটফট করতে করতে রুদ্রের বুকে হাত লেগে গেল। সহসা ধরফরিয়ে উঠে বসলো রুদ্র। হৈমির দিকে বড় বড় করে তাকিয়ে বলল, হৈমি কি হয়েছে? কি হয়েছে? হাঁসফাঁস করতে করতে বলল, একটু ফ্যানটা জুড়ে দিন, আমার অস্বস্তি লাগছে। তড়িৎ ফ্যানের সুইচ টিপল রুদ্র। এরপর কাছে এসে ওর কপাল গলা হাত দিয়ে ঘাম মুছল। হৈমি অসহায় চোখে তাকিয়ে ভাবছে, হে মুহূর্তে এ বাড়িতে রুদ্রের চেয়ে আপন কেউ তার নেই। এরপর আচমকা ভাবল, শুধুই কি এই বাড়িতে, এই পৃথিবীতেই নয় বুঝি? এই যে চোখজোড়া এত দুশ্চিন্তা, এগুলো তার জন্য? পর মুহূর্তে মনে হলো, তার জন্য নাকি তার গর্ভে বাচ্চাটার জন্য। চোখ উপচে পানি বেরিয়ে এলো হৈমির। রুদ্র সহসা হাত বাড়িয়ে তার গাল স্পর্শ করলো। বিচলিত কণ্ঠে বলল, বেশি খারাপ লাগছে? আমি কি ডক্টরকে ফোন করব? হৈমি নিঃশব্দে শুয়ে পড়ল। রুদ্র বিচলিত হয়ে পাশে শুয়ে কাছে টেনে নিল ওকে। মাথায় হাত বুলিয়ে বলল, কি অসুবিধা লাগছে হৈমি, বলো আমায়। কার জন্য এত চিন্তা, আমার জন্য নাকি ওর? মুহূর্তেই শক্ত হয়ে গেল রুদ্র। শ্বাসরুদ্ধ করে জবাব দিল, আমার বউয়ের জন্য। কেঁপে উঠল হৈমি। এক নিমিষেই সমস্ত খারাপ লাগা যেন উধাও হয়ে গেল। পেটের ভিতর খিদে ভাব স্পষ্ট হয়ে উঠল। কয়েক পল পর উঠে বসে রুদ্রর দিকে পলকহীন তাকিয়ে রইল। রুদ্র তার গভীর দৃষ্টিজোড়া স্থির রাখল। হৈমি মুখ বাঁকালো, হকচকিয়ে পলক ফেলে রুদ্র। স্মরণ হলো কিশোর বয়সে ক্লাস টাইমে পাশের সিটে থাকা এক কিশোরীর মুখ। প্রথম ক্লাসে প্রথম চাহনিতে মেয়েটা ঠিক এভাবেই তাকে মুখ বাঁকিয়েছিল। এই মুহূর্তে হৈমিকে তার সব সমবয়সী ক্লাসমেট মনে হলো। গোপন হাসল কিঞ্চিত। হৈমি উদাসী রুদ্রর বাহুতে ধাক্কা দিয়ে বলল, আমার খুব খিদে পেয়েছে, যা খাই সব বমি হয়ে চলে যায়, আবার খিদে পায়। হুঁশ ফিরল রুদ্রর, বলল, খিদা পেয়েছে, খাবে, এত ভাবার কি আছে? আমি যাচ্ছি, কি খাবে বলো। কি আছে?
কি খাবে বলো? বার্গার খাবো। আচ্ছা, আমি গরম করে আনছি। চোখ পিটপিট করে হৈমি বলল, আপনি গরম করবেন? কেন, আমি কি পঙ্গু? গরম করতে পারবো না? আচমকা শব্দ করে হেসে ফেলল হৈমি। হাসি পেল রুদ্রেরও, কিন্তু সে হাসিটা চেপে নিয়ে বেরিয়ে গেল। হৈমি নিজের কথা ফেরত পেয়ে হাসি মুখেই ধীর পায়ে বেরিয়ে গেল নিচে। সে যাওয়াতে রুদ্র একটু অখুশি হলো, বলল, মাতুব্বরি না করলেও চলতো, আমি রুমে নিয়েই যেতাম। চেয়ার টেনে বসে হৈমি বলল, যতটুকু করেছেন এতেই ধন্য। বার্গার গরম করে হৈমিকে দিয়ে জুস আনতে গেল রুদ্র। নিয়ে এসে বলল, এটা রুমে গিয়ে খাবে, সে পর্যন্ত ঠান্ডা কমুক। ডিরেক্ট ঠান্ডা খাবে না, ডক্টর নিষেধ করেছে। মাথা দুলালো হৈমি। রুদ্র তাকে বসিয়ে ডাইনিং থেকে বের হলো। আসার সময় মোবাইলে ড্রয়িং রুমের সোফায় রেখেছে, সেটাই আনতে গেল। ঠিক সেই মুহূর্তেই দাদির রুম থেকে কান্নার শব্দ পেল। স্পষ্ট বুঝতে পারল দাদি কাঁদছে। সন্ধিহান হয়ে এগিয়ে গেল সে। দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে উদ্যত হয়েছিল, তখনই কানে ভেসে এলো, আমি তো মা দিলু, মায়ের কাছে তো সব সন্তানই সমান বল। আমারও তো মন চায় 3 ছেলেকে একসঙ্গে খুশি দেখি, 3 ছেলে চোখের সামনে থাকুক, মা মা ডাকুক। ওপাশের কথা শুনল না রুদ্র। দাদি অবাক, আবার বলল, আমি তোকে কালই ঢাকায় পাঠাবো, বাড়িতে কবে আনতে পারবো জানি না, কিন্তু আমি চেষ্টা করব। বাপ, তুই চিন্তা করিস না, ছেলেটার দেখে রাখিস। শরীরটা নড়ে উঠল রুদ্রের। রাগে দুঃখে সরে যেতে উদ্যত হতেই হৈমি মুখোমুখি হলো। হৈমি কিছু বলতে ঠোঁট নাড়াতেই সে তার ঠোঁট চেপে ধরল। তারপর হাত টেনে চলে গেল উপরে নিজেদের ঘরে। ঘরে গিয়ে মুখ খুলল হৈমি, বলল, দাদিন দিলওয়ার চাচার সাথে যোগাযোগ রেখেছে। রুদ্র সহসা চোখ বুজে ফেলল। সত্য কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন বেরিয়ে আসে। দাদি তার চোখে ধরা পড়েছে অনেক আগেই, আর হৈমির চোখেও ধরা পড়ে গেছে। নিজের ক্রোধটুকু নিয়ন্ত্রণে এনে রুদ্র বলল, এ কথা কাউকে বলবে না, মনে থাকবে? মাথা নাড়িয়ে হৈমি বলল, থাকবে। মলিন হাসলো রুদ্র। দরজা বন্ধ করে বিছানায় এসে বসলো। ঘাড় খিচ্ছে তার। হৈমি বুঝল অনেক কিছুই। তার নিঃশব্দে এসে পাশে বসলো। রুদ্র তৎক্ষণাৎ প্রশ্ন করল, যদি কোনোদিন এ বাড়ির সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করে দেই, তুমি পাশে থাকবে তো? বিস্মিত চোখে তাকালো হৈমি। বুকের ভিতর থক করে উঠল তার। ঢোক গিলল সময় নিয়ে। কি বলবে সে, কি বলা উচিত তার, সেসব চিন্তা না গিয়ে শুধু মাথা নাড়ল। রুদ্রর একটা শব্দ ব্যয় করলো না। ইশারায় তাকে শুয়ে পড়তে বলে নিজেও শুয়ে পড়ল। বাকি রাতটা কাটিয়ে দিল নিদ্রাহীন। মনে মনে শুধু ভাবল, দাদিনকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, জানি সে একজন আমি না।